30 কোটি টাকা একজন উপস্থাপিকা সাংবাদিকের অ্যাকাউন্টে কোত্থেকে আসে। এদিকে এবার ফাইনাল ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সরাসরি দেশে আসার ঘোষণা দিলেন তিনি। দেশে এসে জেল খাটলেও ভারতে থাকতে চান না তিনি। হঠাৎ দেশে ফেরার তারিখ ঘোষণা দিলেন। আবারও মাঠে নামলো হাজার হাজার আওয়ামী নেতাকর্মীরা। ডক্টর ইউনূসকে নিয়ে বিস্ফোরক দাবি শেখ হাসিনা। তার মানে শেখ হাসিনা এখন যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ হয়ে উঠেছে। ভারত যত বেশি বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করছে, শেখ হাসিনাও পাশাপাশি এখন অ্যাক্টিভ ভূমিকা পালন করছেন। এবং এবার তোমরা সীমান্তে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আইসো, হ্যাঁ? তবে আমি জানি না প্র্যাকটিক্যালি ঘটনাটা কোন দিকে মোড় নিতে যাচ্ছে। বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা কি চেঞ্জ হয়ে যাচ্ছে? সেরকম সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেরকম সম্ভাবনার পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি করে সকলের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং এর আয়োজন করা হয়েছে। দেশের স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন খুব বেশি মাত্রায় বেড়ে গেছে। নানান বিতর্কের জন্ম এর মধ্যে শুরু হয়েছে এবং অজানা একটি আতঙ্ক আশঙ্কায় আমরা সবাই রয়েছি। বর্তমানে অধিকাংশ গণমাধ্যমের যে বিতর্কিত ভূমিকা, তাতে করে আমি স্পেসিফিক। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। সরকার ব্যবস্থা কি জাতীয় সরকারের দিকে যাচ্ছে কিনা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠনের দিকে প্রক্রিয়া শুরু হয়ে গেল কিনা, এই প্রশ্ন কিন্তু জেগে উঠেছে। অনেক উপদেষ্টাকে বাদ দিয়ে রাজনীতিবিদদের মাঝে থেকে উপদেষ্টা নিয়োগ করে সব দলের অংশগ্রহণে, মোটামুটি সব দলের অংশগ্রহণে, সব দল বলতে তো সেখানে আওয়ামী লীগ থাকবে না কিংবা আওয়ামী লীগের সঙ্গে থাকা 14 দল থাকবে না, এটা খুবই স্বাভাবিক। রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো আওয়ামী বিরোধী রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন হয়ে গেলেও আশ্চর্য হবার কিছু থাকবে না। বর্তমান পরিস্থিতি এতটাই কন্ট্রোলের বাইরে চলে গেছে যে প্রধান উপদেষ্টা তড়িঘড়ি করে গতকালকে ছাত্র সমন্বয়কদের সঙ্গে মিটিং করলেন, দীর্ঘ মিটিং। এবং ছাত্র সমন্বয়কদের সঙ্গে মিটিংয়ের পরে সমন্বয়করা বাইরে এসে বললেন, ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক হয়েছে, ভারতের সঙ্গে কখনো বাংলাদেশের সম্পর্ক হয়নি, কিংবা ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কখনো সম্পর্ক হয়নি। ভারতের সঙ্গে নাকি ফ্যাসিস্ট হাসিনার সম্পর্ক হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। এই সম্পর্ককে তারা মূল্যায়ন করতে চায় না। এখনও ভারত বিরোধী অবস্থানে তারা অনড়। কিন্তু ভারত বিরোধী অবস্থানের কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগরতলাতে আমরা দেখেছি বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে হামলার ঘটনা, ভাঙচুরের ঘটনা, পতাকা পোড়ানোর ঘটনা। যে ঘটনা ভারতীয়রা বলছে যে বাংলাদেশে পতাকা পায়ের নিচে ফেলে হাঁটার ঘটনার পরে এই ঘটনা ওখানে ঘটেছে এবং বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে চিন্ময় প্রভু গ্রেপ্তার এবং তাকে কেন্দ্র করে নানা ধরনের ঘটনার পরে ওই ঘটনাগুলো ওখানে ঘটছে। এই যে ঘটনা, পাল্টা ঘটনা, এই ঘটনাগুলো যখন ঘটতেই থাকছে, বিশ্বব্যাপী যখন এগুলো নতুন মাত্রা পাচ্ছে, বিশ্ব মিডিয়াতে যখন এগুলো খবর হচ্ছে, যদিও সরকার থেকে বলা হচ্ছে যে যতটুকু না ঘটছে তার চাইতে বেশি ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা করছে। ভারতীয় মিডিয়া একটু বেশি বেশি বলছে, এটা অনেকাংশেই সঠিক, এটাকে ভুল বলার কিছু কারণ নেই। কিন্তু যতটা বেশি বলছে তার যদি 10 ভাগও বাংলাদেশে ঘটে থাকে, সেই 10 ভাগ তো বিশ্ব মিডিয়াতে আসছে। বিশ্ব মিডিয়াতে যেগুলো আসছে, যে খবরগুলো আসছে, সেগুলো তো মিথ্যে নয়। গতকালকে ছাত্র সমন্বয়কদের সঙ্গে যে মিটিং করলেন প্রধান উপদেষ্টা, তাদের কাছ থেকে নাকি জনগণের ভাবনা শুনলেন প্রধান উপদেষ্টা। হাসনাত আবদুল্লাহর ভাষ্য মতে, হাসনাত আবদুল্লাহর ভাষ্য যদি সত্যি হয়, তিনি বলার চেষ্টা করেছেন জনগণ কি ভাবছে, দ্রব্যমূল্যের কারণে জনগণ অস্থির হয়ে জনগণ কি ভাবছে, আমাদের মাধ্যমে জনগণ কি বলছে, সেই বলাটা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে। এখন দেখার বিষয় যে জনগণের ভাষ্যটা ছাত্র সমন্বয়করা কিভাবে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরলেন এবং প্রধান উপদেষ্টা কার্যকরী কি পদক্ষেপগুলো নেন। দর্শক, আসিফ নজরুলের বান্ধবী মুন্নি সাহার অ্যাকাউন্টে 134 কোটি টাকা পাওয়া গিয়েছে। আসিফ নজরুলকে এবার জবাব দিতে হবে, মুন্নি সাহাকে গ্রেফতারের পরপরই কেন ছেড়ে দেওয়া হলো, মুন্নি সাহাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না। 134 কোটি টাকা একজন উপস্থাপিকা সাংবাদিকের অ্যাকাউন্টে কোত্থেকে আসে। নেট দুনিয়া এ নিয়ে এখন আলোড়ন সৃষ্টি করছে। নেট দুনিয়া যেরকম হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আসিফ নজরুল আর মুন্নি সাহার মতো লুকিয়ে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকেও বাংলাদেশের মানুষ ছাড় দিবে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সামনে ইনকিলাব পত্রিকা থেকে নিউজটা তুলে ধরছি। টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর এসব আমানতের মধ্যে 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে।
স্থগিত করা হিসাবে এখন মাত্র 14 কোটি টাকা আছে। 134 কোটির মধ্যে 120 কোটি টাকা হাসিনা চলে যাওয়ার পরে সে উঠিয়ে ফেলেছে। এখন মাত্র 14 কোটি টাকা তার অ্যাকাউন্টে আসে। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট। 17টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। এবার ওয়ান ব্যাংকের মালিক কে? ওয়ান ব্যাংকের মালিকের নাম আমি নিচ্ছি না, কারণ বাসুরের নাম মুখে নেওয়া যায় না। ওয়ান ব্যাংকের মাধ্যমে কেন সবচেয়ে বেশি লেনাদেনা হলো, এই বিষয়টা জনতার কাছে আমি ছেড়ে দিলাম। আর ওয়ান ব্যাংকের মালিক সম্পর্কে আপনাদের কাছে যে তথ্য আছে কমেন্টস করে আমাকে লিখে সহযোগিতা করবেন, দর্শকদের কাছে লিখে সহযোগিতা করবেন। গত 6 অক্টোবর বিএফআই মুন্নি সাহার ব্যাংক হিসাব তলব করে জানা গেছে ব্যাংক হিসাবের বাইরে গুলশান, তেজগাঁও, লিং রোড এলাকায় শান্তিনিকেতনে 165 রোড গ্রিনে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। এ নিয়ে চলছে নেট দুনিয়ায় আলোড়ন। বেশিরভাগ নেটিজেনরাই বলছে কোনো মানুষ বৈধ পথে এত টাকা আয় করতে পারে না, কাজেই বোঝা যাচ্ছে যে তিনি অবৈধ পথে এসব টাকা অর্জন করেছেন। আমরা চাই তার দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। সাগর রুনি হত্যা মামলায় খবরটা বের করলেই তার নাম শীর্ষে থাকবে বলে আমি মনে করি। সাগর রুনি হত্যাকাণ্ডের নায়িকা হিসাবে মুন্নি সাহাকে এখনই গ্রেফতার করে রিমান্ডে নিয়ে সাগর রুনির বিষয়ে তথ্য জানা হোক। পাশাপাশি সেনাবাহিনীর 57 জন অফিসার বিডিআর হত্যাকাণ্ডের নায়িকা হিসাবেও মুন্নি সাহাকে গ্রেফতার করলে বের হয়ে আসবে সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারের জীবনের ইতিহাস। এবার তোমরা সীমান্তে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আইসো, হ্যাঁ? তবে আমি জানি না প্র্যাকটিক্যালি ঘটনাটা কোন দিকে মোড় নিতে যাচ্ছে। সীমান্তে উত্তেজনার জের ধরে আপনারা দেখেছেন বাংলাদেশের সিলেটের বিছানাকান্দি না সুতাকান্দি, ফেনীর বিলোনিয়া, তারপর সে আরো বিভিন্ন জায়গায় গেল গত কয়েকদিন যাবৎ ভারতের উগ্রপন্থী কিছু মানুষ তারা বাংলাদেশের সীমান্তের দিকে লাঠি সোটা নিয়ে প্রবেশের চেষ্টা করেছে। তাদের দেশের বিজিবি মানে বিএসএফ ইভেন তাদের দেশের পুলিশ তাদেরকে সেখানে আটকে দিতে সক্ষম হয়েছে। তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে, উস্কানি দিচ্ছে। এই যখন পরিস্থিতি, বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে। তো এই ঘোষণাতে কি হবে? তাদের দেশের তারা ওদিক থেকে আসবে, আমাদের দেশের তারা এদিক থেকে যাবে, এরা লাগালাগি করবে, পরে বিএসএফ বিজিবির মধ্যে গোলাগুলি শুরু হবে। বিষয়টা তো এরকমই ঘটবে সামহাও। হয়তোবা যারা ভারত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এমন কিছুই চাচ্ছে, আর এতে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে। তবে যারা অতি উৎসাহী ভারতীয়রা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার জন্য পরের বার থেকে চেষ্টা করবেন, লাইন গার্ড মানে লাইন ক্রস করবেন, জাস্ট একটা শুট হবে কোথায়? পায়ের নিচে গোড়ালিতে। কঠিন ভূমিকা যাচ্ছে বিজিবি। ইভেন আমরা আশা করি বিজিবি এই প্রথমবার, হয়তোবা আমি জানি না এর আগে লাস্ট কবে এই মানে সুযোগ পেয়েছিল, আমাদের সীমান্ত দিয়ে অন্যায়ভাবে যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করতে কেউ আসে, আপনাদেরকে আমরা যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে মেশিনারিজ গুলো দিয়েছি সেগুলো ব্যবহারের পূর্ণ অনুমতি কিন্তু এখন আপনারা পাচ্ছেন। এটাকে কাজে লাগাইতে হবে, কারণ বিএসএফ এই কাজই করেছে। তবে আমাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে কোনো ধরনের ঘটনা হোক সেইটা আমরা চাই না। দর্শক, ভারতের আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি। যে কোনো ধরনের অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক এবং প্রস্তুত রয়েছে। বিজিবির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক। আর অপরদিকে আমরা দেখছি যে ভারতের বিএসএফও তারাও কিন্তু তাদের ওইখানে সীমান্তে নিরাপত্তা জোরদার করছে, কারণ তাদের দেশের কোনো মানুষ যদি তাদেরকে ডিঙাইয়া সীমান্তে আসে, আমাদের লাইন ক্রস করে দেন, আমরা কিন্তু তাদেরকে পয়েন্ট করার জন্য আইনত আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু আমরা সঠিক। এখানে অন্য কোনো লাইন করার সুযোগ নাই, বা এটা নিয়ে ভারত এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারবে না। কারণ কি, আপনি একটা দেশে প্রকাশ্যে আপনি লাঠি সোটা নিয়ে বা বিভিন্ন কারণে হামলা চালাইতে যাবেন, সেখানে সীমান্তে বসবাসকারী মানুষ আতঙ্কিত হবে, আপনি মাইক দিয়া উস্কানি দিবেন, তো এটাতে তো স্বাভাবিক আমাদের দেশ রিয়েক্ট করবেই। আমরাও চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ ওই এদের মতন এরকম মূর্খ অ্যাক্টিভিটিস করবেন, সীমান্তে দৌড় দিয়ে চলে যাবেন, যাইয়া বলবেন যে একদম ভারত ঢুকে যাবো, তাই না? ঢুকে যেতে পারবেন, ওইখানে বিএসএফ আপনার বের হয়ে আসতে দিবে না। আর পর যাদের বেশি মনে হয় যে একদম জয় করে ফেলবেন, তো যান সীমান্তে যাইয়া যে পয়েন্টে ভারতের তারা খেলতে চায়, আর বাংলাদেশেরও যাদের মনে হয় যে শরীরে একটু খেলার মতন জোশ আছে এক্সট্রা, আপনারাও যাইয়া সেখানে খেলতে পারেন। ঠিক আছে, এটা অতি উৎসাহী যারা আছেন। তবে রাষ্ট্র হিসাবে আমাদের বিজিবির প্রতি আমাদের নির্দেশনা থাকবে বা আমাদের চাওয়া থাকবে, আমরা উস্কানির পক্ষে না, কিন্তু আমাদের দিকে উস্কানি আসলে সেখান থেকে লাঠি সোটা যদি কেউ মারে, ঢিল মারে, আমাদের এখান থেকে ঢিল রিটার্ন যেতে হবে। ঢিল খাইয়ে আমরা সংযম প্রদর্শন করার জন্য কিন্তু প্রস্তুত না। ডক্টর ইউনূসকে নিয়ে বিস্ফোরক দাবি শেখ হাসিনার। আমাদের সময় একটি অনলাইনে রিপোর্ট দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তার দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন, অর্থাৎ জুম মিটিং করেছেন, সেখানে বিস্তারিত বক্তব্য দিয়েছেন। তার মানে শেখ হাসিনা এখন যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ হয়ে উঠেছে
ভারত যত বেশি বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করছে, শেখ হাসিনাও পাশাপাশি এখন অ্যাক্টিভ ভূমিকা পালন করছেন এবং ওই সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারত যেভাবে কথা বলছে ঠিক একইভাবে শেখ হাসিনাও কথা বলছে। সেম, ভারত এবং শেখ হাসিনার বক্তব্য এখন এক এবং অভিন্ন। এখানে বলা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যে ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন শেখ হাসিনা। এই সময় ডক্টর ইউনূসকে গণহত্যার মূল চক্রী হিসাবে তিনি দাবি করেন, বলছেন যে বাংলাদেশের মন্দির গির্জায় হামলার ঘটনায় বর্তমান শাসকই দায়ী। কোথায় কোথায় হয়েছে সেই জায়গাগুলো নাম উল্লেখ নেই, বলছেন গণহারে। সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সেই সময় সাবেক এই প্রধানমন্ত্রী দাবি করেন তার বাবা শেখ মুজিবুর রহমানের মতো তাকেও খতম করার চক্রান্ত করা হচ্ছিল। সবাই বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলার নিন্দা করেন শেখ হাসিনা। তিনি বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনূসী ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন, তারাই মাস্টার মাইন্ড। মানে যেখানে তার বিরুদ্ধে অভিযোগ, এখন সে বলতেছে ডক্টর ইউনূস এই সমন্বয়কদেরকে নিয়ে গণহত্যা করছে। চিন্তা করেন, বলছেন যে এমন কি তারেক রহমান লন্ডন থেকে বলেছেন যে যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না, যোগ করেন তিনি। অর্থাৎ বলতেছে যে যদি এটা মৃত্যু চলতে থাকলে সরকার টিকবে না। এ সময় প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি বলেন, নির্বিচারে যখন মানুষজনকে হত্যা করা হচ্ছিল আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিই, আমার ক্ষমতায় থাকার দরকার নেই। নিরাপত্তা কর্মীরা যদি গুলি চালাতেন গণভবনে অনেকেই মারা যেতেন, আমি সেটা চাইনি। আরে বাপ! অথচ সবাই জানে যে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেনাবাহিনীকে চাপ দিচ্ছিলেন যাতে গুলি চালানো হয়, গুলি চালিয়ে যেতে গণভবনের দিকে অগ্রসর হওয়া যেই জনতা তাকে ঠেকায় সেনাবাহিনী, কিন্তু সেনাবাহিনী বলছে যে না, জনতার উদ্দেশ্যে তিনি গুলি চালাবেন না, তারপরেই খেলা খতম। এটা সবাই জানে। আজকে নতুন করে ইতিহাস তিনি রচনা করছেন যে তিনি ব্যাপক হতাহত হইতো, সেই রক্তপাত এড়ানোর জন্য তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনা বলছেন, সশস্ত্র ভিড়কে গণভবনে লেলিয়ে দেওয়া হয়েছিল, বাবা শেখ মুজিবুর রহমানের মতো আমাকে হত্যার ছক কষা হয়েছিল। সেই অবস্থায় আমি 25-30 মিনিটের মধ্যে বেরিয়ে যাই, নিরাপত্তা কর্মীদের বলেছিলাম যে তারা যাতে গুলি না চালায়। আরে বাপ! আর এক বিশাল মহানুভবতার সন্ধান পেলাম যে নিরাপত্তা কর্মীদেরকে বলেছিলাম তারা যাতে গুলি না চালায়। তখন নিরাপত্তা কর্মীরা তার কথা শুনছে, সেনাপ্রধান কি তার কথা শুনছে? এই সময় এখন আজগুবি একটা ইতিহাস ঠিক আছে এটাকে রচনা করতে হবে, কেননা এখন মুখ রক্ষার বিষয়। সবচেয়ে বড় কথা হলো যে এখন তার মানে শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এখন ভারত, এটা পরিষ্কার। যে এখন শুধু ওই মাঝে মধ্যে ফেসবুকে বক্তৃতা বিবৃতি বা দলীয় কোনো কোনো নেতা কর্মীদের সঙ্গে যে অডিও ফাঁস হতো, এখন সেই জায়গা থেকে আরেক ধাপে তিনি উঠেছেন, সেটা হচ্ছে এখন জুম মিটিং শুরু করেছেন। দেখা যাক এখন শেষ পর্যন্ত ভারত সরকারের উদ্দেশ্য আর শেখ হাসিনার উদ্দেশ্য যে এক এবং অভিন্ন, এটা মোটামুটি আবার প্রমাণিত হলো। সত্যি সত্যি কি দেশের স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন খুব বেশি মাত্রায় বেড়ে গেছে? আমরা জানি না, তবে বিভিন্ন সিমটম বলছে নানান বিতর্কের জন্ম এর মধ্যে শুরু হয়েছে এবং অজানা একটি আতঙ্ক আশঙ্কায় আমরা সবাই রয়েছি। এবং নিঃসন্দেহে আমি এটুকু স্বীকার করছি, একজন সাংবাদিক হিসেবে আমি লজ্জিত বর্তমানে অধিকাংশ গণমাধ্যমের যে বিতর্কিত ভূমিকা, তাতে করে আমি স্পেসিফিক্যালি বলি, নির্দিষ্ট করে বলছি, বিজয় মাসগুলোতে আমরা কয়েক দশক ধরে বছর পর বছর ধরে যেসব আয়োজনে গণমাধ্যমের বিভিন্ন বিশেষ আয়োজনে অভ্যস্ত ছিলাম, তা থেকে যেন আমরা অনেকখানি ছিটকে পড়েছি। এবং 5 আগস্টের পট পরিবর্তনের পর গণমাধ্যমগুলো যেন হঠাৎ করেই, অধিকাংশ গণমাধ্যম, আমি সবার কথা বলছি না, সুর বদলে ফেললো। আমি ছোট কয়েকটা উদাহরণ দিই। খেয়াল করে দেখুন তো, আপনার হাতে যে রিমোটটি রয়েছে টেলিভিশনের, সেটি দিয়ে একটু চ্যানেলগুলো ঘোরান। কটি চ্যানেলের ডগে ঘুরছে বিজয় দিবসকে সামনে রেখে? ডগে বলতে যেমন ভাষার মাসে কিংবা স্বাধীনতার মাসে, মার্চে, ডিসেম্বরে কিংবা ঈদ উপলক্ষে যে বিশেষ সিম্বল যায়, শুভেচ্ছা বাণী বা শহীদ দিবসে কালো ব্যাজ দিয়ে কিংবা পতাকা দিয়ে বিজয়ের মাসে টেলিভিশনের কোনো এক কর্নারে যে বিশেষ লোগো আকারে যে জিনিসটা থাকে, সেটাকে আমরা ডগি বলি। দেখুন তো কটি চ্যানেলে এই ডগি চলছে বিজয়ের মাস উপলক্ষে। আপনার হাতে যে পত্রিকাটা আছে, দেখুন তো একটু খেয়াল করে, পত্রিকার কোনো এক অংশে কোথাও বিজয় মাস ডিসেম্বরকে কেন্দ্র করে ইতিহাস ভিত্তিক এক কলামে যে তথ্যগুলো থাকতো, এবার আছে কটি পত্রিকাতে? আছে 2-3টি, হাতে গোনা কয়েকটি পত্রিকা ছাড়া। আর